হ্যালো স্টুডেন্ট, গত লাস্ট দুটো ভিডিওতে আমরা সেট ওয়ানের কিছু প্রবলেম সলিউশন করেছিলাম। আজকে পরবর্তী প্রবলেমগুলো সলিউশন করব। তো ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে F1, কোন মিথাইল হ্যালাইডটির ঘনত্ব সবচেয়ে বেশি? কোন মিথাইল হ্যালাইডটির ঘনত্ব সবচেয়ে বেশি? মিথাইল আয়োডাইড। ক্লোরোবেনজিন আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু ইথাইল ক্লোরাইড সহজে আর্দ্র বিশ্লেষিত হয়, ব্যাখ্যা করো। তো এখানে দেখো আর্দ্র বিশ্লেষণ বলা হয়েছে আইদার SN1 রিয়াকশন অর SN2 রিয়াকশন। তাহলে দেখো ক্লোরোবেনজিন কেন আর্দ্র বিশ্লেষণ ঘটে না, আর ইথাইল ক্লোরাইড কেন আর্দ্র বিশ্লেষণ ঘটে। তো এখানে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে দিস ইজ ফিনাইল রিং আছে, তার সঙ্গে ক্লোরিন যুক্ত আছে। তো ফিনাইল রিংয়ের সঙ্গে ক্লোরিন যুক্ত থাকলে সিএল এর ইলেকট্রন পেয়ারগুলো রয়েছে, এই ইলেকট্রন পেয়ার রেজোনেন্স করবে ফিনাইল রিংয়ের সঙ্গে। তো রেজোনেন্স করলে কার্বন এবং সিএল মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড গঠিত হয়। পার্শিয়াল ডাবল বন্ড অর্থাৎ ডাবল বন্ড গঠিত হচ্ছে। তাহলে ডাবল বন্ড যেহেতু গঠিত হচ্ছে, তো এই কার্বন সিএলের মধ্যে ডাবল বন্ড থাকলে সিএলটা লিভ করবে না, অর্থাৎ বেরিয়ে যাবে না। এর ফলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না। তাহলে মূল কারণ যে পার্শিয়াল ডাবল বন্ড পার্শিয়াল ডাবল বন্ড পার্শিয়াল ডাবল বন্ড পার্শিয়াল ডাবল বন্ড between carbon and Cl, carbon and Cl, carbon and Cl atom make molecule inert towards substitution reaction অর্থাৎ পার্শিয়াল ডাবল বন্ড থাকার জন্য কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশনের প্রতি ইনার্ট হয়ে যাচ্ছে। তার কারণ ডাবল বন্ড থাকলে কার্বন থেকে সিএলটা লিভ করবে না, অর্থাৎ সিএল বেরিয়ে যাবে না, এর ফলে রিয়াকশনটা হয় না। কিন্তু ইথাইল CH3 বন্ড CH2 বন্ড Cl, ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কোনো রকমভাবে রেজোনেন্স হবে না। রেজোনেন্স না হওয়ার জন্য সহজে সাবস্টিটিউশন রিয়াকশন ঘটে, অর্থাৎ OH মাইনাস কার্বন পজিটিভ চার্জ পার্সেল পজিটিভ চার্জ অ্যাটাক করবে এবং Cl এখান থেকে বেরিয়ে যাবে। রিয়াকশন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে CH3 বন্ড CH2 বন্ড OH। তো কেন এখানে রিয়াকশন হলো? রিয়াকশন হওয়ার কারণ রেজোনেন্স হয় না, এর ফলে কার্বন শেলের মধ্যে সর্বদা সিঙ্গেল বন্ড থাকে, আর সিঙ্গেল বন্ড থাকার জন্য এই নিউক্লিওফাইল দ্বারা সাবস্টিটিউশন রিয়াকশন ঘটবে। তো মূল কারণ হচ্ছে অ্যাবসেন্স অফ রেজোনেন্স অ্যান্ড পার্শিয়াল ডাবল বন্ড থাকবে না। তারপরে কোশ্চেন রয়েছে উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ পদ্ধতি দ্বারা তুমি কিভাবে এই যৌগটা প্রস্তুত করবে। উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ পদ্ধতি দ্বারা তুমি কিভাবে এই যৌগটাকে প্রস্তুত করবে। দেখো এখানে টার্সিয়ারি অর্থাৎ টার্ড বিউটাইল গ্রুপ আছে, ইথাইল গ্রুপ আছে, তো কিভাবে প্রস্তুত করবে। তাহলে দেখো আমাদের প্রস্তুত করতে হবে CH3 বন্ড কার্বন CH3 বন্ড CH3 টার্ড বিউটাইল গ্রুপ, তার সঙ্গে ইথাইল গ্রুপ যুক্ত আছে CH2 বন্ড CH3। এই কম্পাউন্ডটাকে প্রস্তুত করতে হবে। তো কিভাবে প্রস্তুত করব? তাহলে দেখো যে গ্রুপটা লার্জ আছে সেটাকে আমরা কি নেব, আর যে গ্রুপটা স্টে ক্রাউডেড নেই, তো যে গ্রুপটা স্টে ক্রাউডেড নেই তাকে আমরা হ্যালাইড করব, অর্থাৎ টার্সারি গ্রুপ আছে তার সঙ্গে আমরা অ্যালকক্সাইড করে নেব O মাইনাস অ্যান্ড K প্লাস, এর সঙ্গে আমরা ইথাইল আয়োডাইড নেব, নিলেই SN2 রিয়াকশান সহজেই হবে, অর্থাৎ ব্যাক সাইডে অ্যাটাক করবে, আই ফ্রন্ট সাইড দিয়ে বেরিয়ে যাবে, রিয়াকশন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে। কিন্তু যদি আমরা বিপরীতটা নিতাম তাহলে কী হতো, মানে পটাশিয়াম ইথঅক্সাইড যদি নেওয়া হতো এবং টার্ড বিউটাইল আয়োডাইড বা ব্রোমাইড যদি নেওয়া হতো তাহলে কি ঘটতো। তাহলে দেখো এইরকম যদি করা হতো তো স্টেডি ক্লাউডের জন্য ব্যাক সাইড অ্যাটাক হতো না, যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হবে না তাহলে হবে কি, এলিমিনেশন রিয়াকশান ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন বিটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে পটাশিয়াম ইথঅক্সাইড,
বিটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে ডাবল বন্ড তৈরি করবে। তো রিয়াকশন প্রোডাক্ট হয়ে যাবে CH3 বন্ড কার্বন বন্ড CH3 এই ডাবল বন্ড CH2, আইসোবিউটিন কম্পাউন্ড পাওয়া যাবে। তো এই প্রসেসটা থেকে আমরা উইলিয়ামসন সিনথেসিসের মাধ্যমে ইথার কম্পাউন্ড তৈরি করতে পারবো না। আগের প্রসেসটায় আমরা ইথার কম্পাউন্ড তৈরি করতে পারবো। নেক্সট হচ্ছে যে প্রবলেমটা, একটি যৌগ এটা ঘন সংকেত দেওয়া হয়েছে, ঘন সোডিয়াম হাইড্রক্সাইড সহ উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়। একে P2O5 দ্বারা রিয়াকশন করলে বি যৌগ পাওয়া যায়, এর সঙ্গে Br2KOH বিক্রিয়া করলে সি উৎপন্ন হয়, সি যৌগকে ক্লোরোফর্ম ও ইথানলীয় কেউই সহ উত্তপ্ত করলে ডি পাওয়া যায়, যা বি এর সমবয়বী। তীরচিহ্ন সহকারে সংশ্লিষ্ট সমীকরণ সহ লিখে ABCDকে শনাক্তকরণ করো। তো এখানে শনাক্তকরণ করতে হবে। তো এই ধরনের প্রবলেমগুলো খুব ইজি হয়। তো কিভাবে করতে হয়, তো আমি কিভাবে করছি সেটা দেখো। তো প্রথমেই এই স্টেটমেন্ট থেকে একটা রিয়াকশনের স্কিম তৈরি করতে হবে, করে তারপরে রিয়াকশন করতে হবে। তাহলে দেখো ফার্স্ট যে দেওয়া হয়েছে তা থেকে আমরা স্কিম তৈরি করব। প্রথমে এ কম্পাউন্ডের সংকেত C2H5NO, একে ঘন সোডিয়াম হাইড্রক্সাইড সহকারে রিয়াকশন করতে হবে। সোডিয়াম হাইড্রক্সাইড যদি রিয়াকশন করা হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস বেরোবে। আবার এ কম্পাউন্ডকে যদি আমরা P2O5 দিয়ে রিয়াকশন করি তো একটা বি কম্পাউন্ড পাওয়া যায়। আবার এ কম্পাউন্ডের সঙ্গে KOH এবং Br2 দ্বারা রিয়াকশন করলে সি কম্পাউন্ড পাওয়া যায়। আর এই সি কম্পাউন্ডকে যদি ক্লোরোফর্ম এবং KOH সহকারী রিয়াকশন করা হয় তাহলে একটা ডি কম্পাউন্ড পাওয়া যায়। এই বি আর ডি একে অপরের আইসোমার বা সমবয়বী, আইসোমার। তো এখানে এ বি সি ডিকে শনাক্তকরণ করতে হবে। তো এই হচ্ছে আমাদের রিয়াকশনের স্কিম। তাহলে দেখো কীভাবে রিয়াকশন করবে। এখানে যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইড সহকারে রিয়াকশন করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়, তো সহজে বলা যায় যে দুটো কার্বন আছে, অ্যামাইড কম্পাউন্ড ছিল, CH3 বন্ড সি ডাবল বন্ড ও NH2। এই অ্যামাইডকে সোডিয়াম হাইড্রক্সাইড সহকারে রিয়াকশন করো। রিয়াকশন করলে অ্যামোনিয়া গ্যাস বেরোবে, Ca ডাবল বন্ড O মাইনাস Na প্লাস অ্যামোনিয়া। এবার এটাকে P2O5 দ্বারা রিয়াকশন করো। P2O5 দিয়ে রিয়াকশন করলে এখান থেকে জল বেরিয়ে যাবে, H2 আর O, কম্পাউন্ড হয়ে যাবে সানাইড, সে ট্রিপল বন্ড N। তাহলে যেটা হচ্ছে বি কম্পাউন্ড। আবার এই কম্পাউন্ডের সঙ্গেই রিয়াকশন করতে হবে Br2 এবং KOH। Br2 KOH রিয়াকশন করলে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, মিথাইল অ্যামিন পাওয়া যাবে। মিথাইল অ্যামিনের সঙ্গে ক্লোরোফর্ম এবং KOH দিয়ে রিয়াকশন যদি করা হয় তাহলে রিয়াকশন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে NC। দেখো সানাইড এবং আইসোসানাইড, যেটা হচ্ছে এটা সি ছিল, এটা ডি। এই সানাইড এবং আইসোসানাইড পরস্পর আইসোমার। তো এই হচ্ছে এইভাবেই করতে হবে। এরপরে অথবার কোশ্চেন রয়েছে, অ্যানিল থেকে ফিনাইল হাইড্রাজিন পরিবর্তনটি সম্পন্ন করো। তো অ্যানিল কম্পাউন্ডকে ফিনাইল হাইড্রাজিনে কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে করব। অ্যানিলের যে কম্পাউন্ডটা রয়েছে, দিস ইজ অ্যানিল কম্পাউন্ড, একে ফার্স্ট ডায়োজিনিয়াম সল্ট তৈরি করো। সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড রিয়াকশন করলে ডায়োজিনিয়াম সল্ট তৈরি হবে, N2 প্লাস Cl মাইনাস। এবার ডায়োজিনিয়াম সল্টকে রিডাকশন করো, SnCl to HCl দাও। রিডাকশন করলে ফিনাইল হাইড্রাজিন কম্পাউন্ড চলে আসবে, NH বন্ড NH2। এইভাবে প্রিপারেশন করতে হবে ফিনাইল হাইড্রাজিন ফ্রম অ্যানিলিল কম্পাউন্ড। ইথাইল অ্যামিন অপেক্ষা অ্যাসিটামাইড আপেক্ষিক আম্লিকতা বেশি কেন? ইথাইল অ্যামিন থেকে অ্যাসিটামাইডের আম্লিক বেশি। ইথাইল CH3 বন্ড CH2 বন্ড NH2, ইথাইল অ্যামিন আর অ্যাসিটামাইড CH3 বন্ড সি ডাবল বন্ড ও NH2। তাহলে দেখো দুটোর মধ্যে কম্পেয়ার করলে একটা কিটো গ্রুপ আছে। তো কিটো গ্রুপের মাইনাস আই এফেক্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন লোন পেয়ারটা রেজোনেন্স করতে পারবে। তাহলে এখানে মাইনাস আই এফেক্ট অফ কিটো গ্রুপ
সি ডাবল বন্ড ও, এই গ্রুপের মাইনাস আই এফেক্ট, এবং রেজোনেন্স রয়েছে মাইনাস আর এফেক্ট অফ NH2 গ্রুপ। NH2 গ্রুপের মাইনাস আর এফেক্ট আছে। তো এই দুটোর জন্যই নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ক্লাউডটা কমে যায়, ইলেকট্রন ক্লাউড হ্রাস পায়। যত ইলেকট্রন ক্লাউড কমে যাবে বা ইলেকট্রন ক্লাউড হ্রাস পাবে তত বেশি অ্যাসিডিক। তো এই কারণে অ্যাসিডামাইড বেশি অ্যাসিডিক ইথাইল অ্যামিনের তুলনায়। আর এখানে অ্যাসিডিটি কমছে কারণ ইথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট হওয়ার জন্য নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ক্লাউড বৃদ্ধি পায়। এর ফলে এটা বেশি বেসিক, এটা কম বেসিক, এটা বেশি অ্যাসিডিক, এটা কম অ্যাসিডিক। নেক্সট এইচ, ফেনলের সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রাইড রিয়াকশন করতে হবে ইন প্রেজেন্স অফ গাঢ় সালফিউরিক অ্যাসিড। কম্পাউন্ডার গঠন সংকেত লেখো। দেখো ফেনল কম্পাউন্ড, এই ফেনল কম্পাউন্ডের সঙ্গে যখন থ্যালিক অ্যানহাইড্রাইড রিয়াকশন করতে হবে, সি ডাবল বন্ড ও, অক্সিজেন সি ডাবল বন্ড ও, এটা সালফিউরিক অ্যাসিড প্রেজেন্সে আমরা রিয়াকশন করব। তো রিয়াকশনের প্রোডাক্ট কি পাওয়া যাবে? দেখো রিয়াকশনের প্রোডাক্ট OH গ্রুপ ফেনলফথলিন পাওয়া যাবে, ফেনলফথলিন কম্পাউন্ড পাওয়া যাবে, OH গ্রুপ এই কম্পাউন্ডটা পাওয়া যাবে, যে কম্পাউন্ডের নাম হচ্ছে ফেনলফথলিন। এরপরে অথবা কোশ্চেন দিয়ে আছে এ বি সি ডি কে গঠন সংকেত লেখো। এখানে যে ফার্স্ট রিয়াকশন আছে প্রোপিনের সঙ্গে বেঞ্জিন রিয়াকশন করতে হবে, সরি বিকারক আছে এখানে পরিবর্তন করতে হবে, CH3 ডাইমিথাইল ইথার। একে আমরা যদি এক্সেস HI দেওয়া হয় তাহলে মিথাইল আয়োডাইড তৈরি হয়ে যাবে। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে হবে, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, দিস ফেনল কম্পাউন্ড। ফেনল কম্পাউন্ডকে ফার্স্ট বেস দিয়ে রিয়াকশন করো, সোডিয়াম হাইড্রোক্সাইড, দেন কার্বন ডাইঅক্সাইড দাও, 4 থেকে 7 ATM প্রেশার, 120 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড ডাইলুট HCl দিয়ে দাও। নাম্বার 1 রিয়েজেন্ট, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। কম্পাউন্ড হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড, OH বন্ড সি ডাবল OH। কম্পাউন্ড হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড কম্পাউন্ড তৈরি হবে। এরপরে অথবা কোশ্চেন রয়েছে বেঞ্জিনের সঙ্গে প্রোপিন রিয়াকশন করতে হবে ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড। দেখো রিয়াকশনের প্রোডাক্ট কি আসবে? তো বেঞ্জিন কম্পাউন্ড, এর সঙ্গে প্রোপিন আছে ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড, H3PO4। তো এখানে কি হবে দেখো, H3PO4 যখন দেওয়া আছে ফার্স্ট H+ অ্যাটাক হবে, H+ অ্যাটাক হলে 2 ডিগ্রি কার্বোকার্বন তৈরি হবে। বেঞ্জিনের পাই ইলেকট্রন দ্বারা ওই কার্বোকার্বনে অ্যাটাক করবে, তার মানে কিউমিন কম্পাউন্ড তৈরি হবে, কিউমিন কম্পাউন্ড তৈরি হবে। এখানে CH3 বন্ড CH3, কিউমিন কম্পাউন্ড। এবার কিউমিন কম্পাউন্ডকে যদি আমরা অক্সিডেশন করি তাহলে কিউমিন পার অক্সাইড তৈরি হবে, কিউমিন পার অক্সাইড সি, এখানে CH3, এই CH3 অক্সিজেন বন্ড অক্সিজেন হাইড্রোজেন। এবার কিউমিন পার অক্সাইডের সঙ্গে দেখো লঘু সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, লঘু সালফিউরিক অ্যাসিড যদি দেওয়া হয় এখান থেকে অ্যাসিটোন এবং ফেনল কম্পাউন্ড উৎপন্ন হবে, ফেনল প্লাস অ্যাসিটোন, এই কম্পাউন্ড পাওয়া যায় ফেনল প্লাস অ্যাসিটোন। কিভাবে এক ধাপে ফেনল থেকে মিথাইল স্যালিসাইলেট তৈরি করতে হবে? ফেনল থেকে মিথাইল স্যালিসাইলেট, এই হচ্ছে ফেনল কম্পাউন্ড, আর মিথাইল স্যালিসাইলেট এই হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। তো প্রথমে রিয়াকশন যদি করতে চাই আমরা এই কম্পাউন্ডটা তৈরি করতে যাব, তাহলে আমরা কীভাবে রিয়াকশন করবো? দেখো ফেনলের গুরুত্বপূর্ণ রিয়াকশন সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে রিয়াকশন করো। আর নাম্বার 2 তারপরে রিয়াকশন করতে হবে
যে এরপরে মিথানল দিয়ে রিয়াকশন করো, তবেই এটা উৎপন্ন হবে। অ্যাসিটালিয়ারের সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বিক্রিয়া উৎপন্ন পদার্থকে আদ্র বিশ্লেষণ করা হলো। তাহলে অ্যাসিটালিয়ারের সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, অ্যাসিটালডিহাইড CH3 বন্ড সি ডাবল বন্ড ও এইচ, এর সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড CH3 MgBr। তো মাইনাস আর ম্যাগনেসিয়াম পজিটিভ, কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন নেগেটিভ চার্জ হয়ে যাবে। বন্ড CH3 CO মাইনাস MgBr পজিটিভ, হাইড্রোজেন বন্ড CH3। এবার একে ডাইলুট HCl যদি দেওয়া হয় তাহলে রিয়াকশনে প্রোডাক্ট কি আসবে? CH3 বন্ড C, এই OH বন্ড হাইড্রোজেন বন্ড CH3, এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। এরপরে অ্যাসিডের সঙ্গে ব্র্যাডি বিকারক বিক্রিয়া ঘটানো হলো। অ্যাসিটোন আর ব্র্যাডি বিকারক, দেখো অ্যাসিটোন সি ডাবল বন্ড ও বন্ড CH3, আর ব্র্যাডি বিকারক হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন NH বন্ড NH2, 2,4-ডাইনাইট্রো, এদের সঙ্গে রিয়াকশন করতে হবে। তো নাইট্রোজেনের যে ইলেকট্রন ক্লাউড আছে, কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন বন্ডটা খুলে যাবে। তাহলে দেখো রিয়াকশনের প্রোডাক্ট কি আসবে? এই নাইট্রো গ্রুপ বন্ড NO2 গ্রুপ, NH, এই নাইট্রোজেনের সঙ্গে C, OH বন্ড CH3 বন্ড CH3। এবার নাইট্রোজেনের ইলেকট্রন ক্লাউড দিয়ে OH গ্রুপটাকে অর্থাৎ ওয়াটার মলিকিউল বেরিয়ে যাবে। তো রিয়াকশন প্রোডাক্ট আসবে NO2 বন্ড NO2, NH বন্ড N ডাবল বন্ড C, এখানে CH3 এখানে CH3, এই কম্পাউন্ডটা তৈরি হবে। এরপরে প্রবলেম রয়েছে, একটি রাসায়নিক বিক্রিয়া ক্রম ও আণবিকতা বলতে কি বোঝো? যে কোনো টেক্সট বই পেয়ে যাবে। 14.1 আণবিক বিক্রিয়া উদাহরণ, এগুলো টেক্সট বুক থেকে করে নেবে। হাইড্রোজেন পরক্সি বিয়োজনে বিক্রিয়াটি প্রথম ক্রমের, এটা দেখাতে হবে। সময় এবং পটাশিয়াম পার ম্যাগনেটের আয়তন দেওয়া আছে, সময় পটাশিয়াম পার ম্যাগনেট। তো হাইড্রোজেন পারক্সাইড যখন পটাশিয়াম পারক্সাইড রিয়াকশন করে তখন প্রথমে ইকুইভ্যালেন্ট অনুপাতে রিয়াকশন করবে, অর্থাৎ জিরো সময়ে যে আয়তনটা দেওয়া আছে সেটা সমতুল্য হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে, কারণ সম ইকুইভ্যালেন্ট রিয়াকশন করবে। তো আমরা ফার্স্ট রিয়াকশন ধরে নিয়ে কাজ করবো, অর্থাৎ রেট কনস্ট্যান্ট সমান 1/T ln A নট বাই AT। তো প্রথম যে সময়টা রয়েছে 10 মিনিট, তাতে আয়তন রয়েছে 29.8। তাহলে দেখো টি হচ্ছে 1/10 ln, প্রাথমিক আয়তন 46.1 আর 29.8। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে 0.0436, আর K2 মান, K2 সমান 1/T ln A নট বাই AT। 1/T এর মান দেখো 20 আর 19.3 মিলিলিটার আছে, তো সবই ইকুইভ্যালেন্ট থাকবে। 1/20 ln 46.1 আর 19.3। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? দেখো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.043। তো রেট কনস্ট্যান্ট সমান আছে, যেহেতু K1 is equal to K2, তাহলে রিয়াকশনটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। এরপরে প্রথমকার বিক্রিয়ার অর্ধায়ুকাল প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে না। তো ফার্স্ট রিয়াকশন যে অর্ধায়ু রয়েছে সেটা প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে না, এটা প্রমাণ করতে হবে। তো ফার্স্ট রিয়াকশন ক্ষেত্রে আমরা জানি টি সমান 1/K ln A নট বাই AT। তো যখন অর্ধায়ু হবে, অর্থাৎ টি এর মানটা টি হাফ বলে দেবো, তখন আমরা দেখব ATর মান A নট বাই 2 আসবে। তাহলে টি হাফ 1/K
ln a নট বাই 2, তো 1/k ln 2। তো দেখো এখানে প্রাথমিক আরত নেই, অর্থাৎ ln/2/k। তাহলে এখান থেকে বলতে পারি যে টি হাফের মানটা প্রাথমিক আরতের উপর নির্ভর করে না। প্রমাণ করো প্রথম ক্রমে বিক্রিয়া কখনো শেষ হয় না, ফার্স্ট রিঅ্যাকশন কখনোই শেষ হবে না। তাহলে দেখো কীভাবে আমরা প্রমাণ করব। তো ফার্স্ট রিঅ্যাকশন ক্ষেত্রে টাইম টি ইজ ইকাল টু 1/k ln a নট আপন at, টাইম টি ইজ ইকাল টু 1/k ln a নট বাই a/t। তো যদি রিঅ্যাকশনটা শেষ হয়ে যায় তাহলে কোনো অবশিষ্ট বিক্রিয় পদার্থ থাকবে না। তাহলে অবশিষ্ট বিক্রিয় পদার্থ হচ্ছে এটি। যদি বিক্রিয়া শেষ হয়ে যায় তাহলে অবশিষ্ট বিক্রিয় পদার্থ থাকবে না, অর্থাৎ এটির মানটা 0 হয়ে যাবে। টাইম 1/k ln a নট বাই 0। তাহলে a নট বাই 0 যদি বসায় তাহলে এই মানটা কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে, অর্থাৎ ইনফিনিটি হয়ে যাবে। তো গোটা মানটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। তো এখান থেকে বলতে পারছি যে টাইম ইনফাইনাইট লাগবে, অর্থাৎ বিক্রিয়াটা কখনো শেষ হবে না। এটি তেজস্ক্রিয় পদার্থের 7/8 অংশ বিবাহিত হতে 15 মিনিট সময় লাগে। অর্ধায়ুকাল নির্ণয় করো। দেখো অর্ধজীবনকাল আমরা কী করে পাবো? প্রথমে আমাদের রেট কনস্ট্যান্ট বের করে নিতে হবে, কারণ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কত টাইম লাগে? 15 মিনিট। 1/15 ln ছিল 1 আর বিভাজিত হবে 7/8, তাহলে 1 মাইনাস 7/8। তো 1/15 ln 1/8, তো হয়ে যাবে 1/15 ln 8। তো এই মানটা ক্যালকুলেট করা যাক। তো এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 0.138। তো টি হাফের মান 0.693 বাই টি হাফ, বাই কে। তো 0.693 বাই 0.138। তাহলে মানটা আমরা ক্যালকুলেট করব। এখানে মানটা আসবে 5.02, এই মানটা আসবে। টি হাফের মান এতটা মিনিট। কেআই দ্রবণে ওজন গ্যাস চালনা করলে কী করবে? দেখো ওজন হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তো কেআইকে অক্সিডাইজ করে দিবে, আয়োডিন উৎপন্ন হবে, তার সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইড এবং অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। সালফার ডাইঅক্সাইড একটি জ্বালন ধর্ম বিজনের উদাহরণ, যে কোনো টেক্সট বই পেয়ে যাবে। হ্যালোজেন অপেক্ষা ইন্টারহ্যালোজেন যৌগগুলি রাসায়নিক সম্পর্ক কেন? কারণ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের ক্ষেত্রে দেখবো যে দুটি আলাদা হ্যালোজেন অ্যাটম যুক্ত আছে, যেমন আইসেল। তো দুটো আলাদা হ্যালোজেন অ্যাটম যুক্ত হলে তাদের মধ্যে চার্জ সেপারেশন থাকবে, অর্থাৎ বন্ডটা পোলার হবে। যত বন্ড পোলার তত বেশি রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা। তো দুটো ভিন্ন হ্যালোজেন থাকার জন্য বন্ড পোলার হয়, পোলার হওয়ার জন্য সক্রিয়তা বেশি। নেক্সট এখানে রয়েছে যে বেঞ্জিনের সঙ্গে ফর্মালডিহাইড এবং HCl আর ZnCl2 রিঅ্যাকশন করতে হবে। তো রিঅ্যাকশন করলে রিঅ্যাকশন প্রোডাক্ট হিসেবে আমরা কী পাবো? রিঅ্যাকশন প্রোডাক্ট হিসেবে কী পাওয়া যাবে? দেখো ফর্মালডিহাইড আর বেঞ্জিন রিঅ্যাকশন হবে ACHO প্লাস HCl আর অনাদ্র ZnCl2। যদি এখানে রিঅ্যাকশন করা হয়, রিঅ্যাকশন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে CH2OH। এবার Cl2 যেহেতু আছে তাহলে এটা আবার কনভার্ট হয়ে যাবে, HCl যেহেতু আছে তাহলে কনভার্ট হয়ে যাবে বেনজাইলিক ক্লোরাইড। এবার এটার সঙ্গে পটাশিয়াম সায়ানাইড দাও, K প্লাস Cl মাইনাস, এখানে অ্যাড করবে, Cl বেরিয়ে যাবে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তো রিঅ্যাকশন প্রোডাক্টে আসবে CH2Cl পাওয়া যাবে। এবার এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি ইন অ্যাসিডিক মিডিয়া, CN কনভার্ট হয়ে যাবে অ্যাসিডে, CH2 বন্ড COOH, অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। ক্যালসিয়াম ফরম্যাটের সঙ্গে শুষ্ক পাতন, তারপরে ঘন অ্যামোনিয়া। তো ফরম্যাট, ক্যালসিয়াম ফরম্যাট, এই ক্যালসিয়াম ফরম্যাট আছে, এর সঙ্গে শুষ্ক পাতন করতে হবে। শুষ্ক পাতন করলে এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, পড়ে থাকবে ফর্মালডিহাইড। আর এই ফর্মালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া রিঅ্যাকশন করলে ইউরোট্রপিন উৎপন্ন হবে, মার্কিউরিক ক্লোরাইড 20% সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করতে হবে ট্রিপল বন্ডের সঙ্গে। দেখো এখানে রিঅ্যাকশন করব ট্রিপল বন্ড CH, মার্কিউরিক ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড।
যদি রিয়াকশন করা হয় তো রিয়াকশন প্রোডাক্টে আসবে সি ডাবল বন্ড ও বন্ড CH3। এবার এটার সঙ্গে Cl2 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করতে হবে। Cl2 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরোফর্ম পাওয়া যাবে আর অ্যাসিড পাওয়া যাবে COO Na+, এই কম্পাউন্ড পাওয়া যাবে। তারপরে ডাইজিনাম সল্ট হবে, দিয়ে রিয়াকশন ওয়াটার দিয়ে রিয়াকশন করতে হবে। এই অ্যাসিড কম্পাউন্ড রয়েছে সি ডাবল বন্ড ও OH, NH রয়েছে, এর সঙ্গে সোডিয়াম নাইট্রেট HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। রিয়াকশন যদি করা হয় সি ডাবল বন্ড ও OH, ডায়াজিনিয়াম সল্ট পাওয়া যাবে N+, এবং ওয়াটার দেওয়া হয়েছে H2। ওয়াটার দিলে ডায়াজিনাম সল্ট বেরিয়ে যাবে, তো ডায়াজিনাম সল্ট অর্থাৎ OH গ্রুপ যুক্ত হবে, অর্থাৎ এখানে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হচ্ছে। ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে হবে। দেখো ইথানল, এটাকে ফার্স্ট আমরা রিডিউস করব, অক্সিডাইজ করব। যদি অক্সিডাইজ করা হয় তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। এবার এই অ্যালডিহাইডকে আমরা রিয়াকশন করব HCN দিয়ে রিয়াকশন করলে H আসবে, বন্ড CN বন্ড OH হবে। এবার এটাকে হাইড্রোলাইসিস করে দাও অ্যাসিডিক মিডিয়ামে, তো রিয়াকশনে প্রোডাক্ট আসবে COOH, ল্যাকটিক অ্যাসিড কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। শুষ্ক HCl গ্যাস উপস্থিতি অ্যাসিটালডিহাইডের সঙ্গে ইথাইল অ্যালকোহল বিক্রিয়া ঘটালে কি ঘটে? দেখো অ্যাসিটালডিহাইডের সঙ্গে ইথানল, এই অ্যাসিটালডিহাইড, ইথানল আর ট্রাই HCl যদি রিয়াকশন করানো হয় CH3 বন্ড CH ও C2H5 বন্ড ও C2H5, এই কম্পাউন্ড উৎপন্ন হবে, অ্যাসিটাল কম্পাউন্ড উৎপন্ন হবে। নিম্নতর অ্যালডিহাইড কিটোনগুলি জলে দ্রবীভূত হয় কেন? কারণ হাইড্রোজেন বন্ডিং ঘটে, এই কারণে জলে দ্রবীভূত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট সলিউশনগুলো অর্থাৎ HMCQ কোশ্চেনগুলো রয়েছে, এগুলো আমরা পরের ভিডিওতে সলিউশন করে দেখাবো।